শ্রোতা এবং দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তথ্য পরামর্শ বিষয়ক অনুষ্ঠান সুফলা গাইবান্ধা। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আছি আমি আবু সাইদ। বরাবরের মতো আজও আমরা হাজির হয়েছি একজন কৃষকের কাছাকাছি, যেখানে তিনি বস্তায় আদা চাষ করছেন। অর্থাৎ আগে আদা চাষ হতো জমিতে, সরাসরি জমিতে আদা চাষ করতো মানুষ। এখন নতুন পদ্ধতিতে বস্তায় আদা চাষ শুরু হয়েছে এবং এটি পরীক্ষামূলকভাবে বিভিন্ন জায়গায় চালু হয়েছে। আমরা আজ এসেছি গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নে। সেখানেই অনেক কৃষকই এই বস্তায় আদা চাষের দিকে ঝুঁকছে। আমরা সে বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আদা যদিও একটি মশলা জাতীয় ফসল এবং এটির ব্যাপক চাহিদা রয়েছে, তো সেই চাহিদাকে ঠিক রেখে, সেই লক্ষ্যকে ঠিক রেখে কৃষকরা যাতে লাভবান হতে পারেন সেই জন্য এই বস্তায় আদা চাষ পদ্ধতি চালু করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বন্ধুরা, আর কথা নয়, সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে। আদা খুব পরিচিত একটি ভেষজ উপাদান। আমাদের দেশে এটি মূলত তরকারি বা মশলা হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে। মশলা হিসেবে ব্যবহৃত হলেও এটি কাঁচা খাওয়া যায়। চায়ের সঙ্গে আদা খাওয়ার জুড়ি মেলা ভার। যেভাবেই খান না কেন, এটি কিন্তু একটি উপকারী খাদ্যবস্তু। উপকারী ভেষজ হিসেবে এর অনেক নাম ডাক। নানা ধরনের ভিটামিন ও দেহের জন্য প্রয়োজনীয় খনিজ ও পুষ্টি উপাদানে ভরপুর একটি ভেষজ। তাই আদাকে সব রোগ নিরাময়ের দাদাও বলা হয়ে থাকে। বন্ধুরা, আদা চাষ পদ্ধতি দিন দিন উন্নত হচ্ছে। আজ আমরা কথা বলবো বস্তায় আদা চাষ নিয়ে। বস্তায় আদা চাষ নতুনভাবে স্বপ্ন দেখাচ্ছে গাইবান্ধা জেলার চাষিদের। স্বল্প জায়গায় অল্প সময়ে উৎপাদনে খরচের 4 গুণ লাভ হাতে আসছে বলেই জানান কৃষকরা। কৃষি কর্মকর্তারাও নানা সহযোগিতার হাত বাড়িয়েছেন লাভজনক এই পদ্ধতিতে আদা চাষে। দর্শক এবং শ্রোতা, এবারে আমরা কথা বলবো কৃষকের সাথে, যিনি এই বস্তায় আদা চাষ শুরু করেছেন। আমরা এখন সরাসরি তার সাথে কথা বলবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, এই যে বস্তায় আদা চাষ, এটার আসলে এই বুদ্ধিটা বা এই প্ল্যানটা মাথায় আসলে কিভাবে? আমাদের নাকা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা জিয়াউল হক রিন্টু আঙ্কেলের মাধ্যমে জানতে পারি যে বস্তায় আদা চাষ করলে অনেক পরিমাণে ভালো ফসল পাবো। তারপর জিয়াউল হক রিন্টু আঙ্কেল অনেক সহযোগিতা করেন আমাদের বিভিন্নভাবে। তো তারপর আমার উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শেই এই চাষটা শুরু হয়েছে। তো আমি একটু জানতে চাচ্ছি যে এখানে কতগুলো, মানে আপনি কতগুলো চাষ করছেন? মানে এখানে 600 বস্তা চাষ করা হয়েছে। 600 বস্তায় আদা লাগানো হয়েছে। তো আমরা যদি একটু শুরুর দিকে, মানে কবে থেকে শুরু করলেন এটি? এটা হলো এপ্রিল মাসের 9 তারিখে। মানে এপ্রিল মাসের 9 তারিখ থেকে শুরু করেছে। তো শুরুর আগে এই প্রসেসিংটা যদি একটু মানে জানি যে আসলে বস্তাগুলো সংগ্রহ করলেন কোথা থেকে, বা মাটি কিভাবে সংগ্রহ বা কতদিন রাখতে হয়েছে। প্রথমে আমরা মাটি সংগ্রহ করছি, তারপর বিভিন্ন জায়গা থেকে পাউচ সংগ্রহ করছি। এরপর জিয়াউল হক রিন্টু আঙ্কেল বিভিন্ন রকমের সারের নির্দেশনা দিয়েছিলেন। ওগুলো দিয়ে মিক্সড করার পর ওগুলোকে ঢেকে রাখছি 15 দিন। একবারে রাতে ঢেকে রাখছি, আবার সকালে খুলে দিছি, আবার রাতে ঢেকে রাখছি, এরকম করে 15 দিন রাখছি। অর্থাৎ সূর্যের আলোটা দেওয়া লাগছে, রাতের বেলাটা ঢেকে রাখা লাগছে, তারপরে এটার আদাটা লাগানো হয়েছে। মানে এপ্রিল মাসের 9 তারিখে আদাটা মানে বস্তায় তোলা হয়েছে। আচ্ছা, তো আমরা একটু জানতে চাই যে এই যে পরামর্শ নিয়ে কাজগুলো শুরু করছেন, মানে আপনি কি একাই শ্রম দিচ্ছেন নাকি আপনার সাথে আর কেউ শ্রম? আমার সাথে আমার আব্বু আছে, তারপরে জিয়াউল হক রিন্টু আঙ্কেল আছে, উনি সব সময় যোগাযোগ করতেছে কিরকম কি। অর্থাৎ আপনার এই চাষের পিছনে উপসহকারী কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক যোগাযোগ করছে এবং খোঁজ খবর রাখছে যাতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, তো এটা তো মানে 1 বছর মেয়াদি ফসল, এটা বছর শেষে উঠবে, তখন আপনি লাভবান হবেন এই আশা করছেন? হ্যাঁ, সেই সময় ইনশাআল্লাহ ভালো ফসল পাবো, আমরা ফলাফল পাবো। এবং জিয়াউল হক রিন্টু আঙ্কেল অনেক সবসময় আমাদের পাশে থাকতেছেন। কোনো সমস্যা হলেই, গাছ রোগাক্রান্ত হলেই আবার তিনি পরামর্শ দিচ্ছেন। অর্থাৎ পরামর্শ নিয়েই এই চাষটা সফল হচ্ছে। আশা করি এটি আসলে ভালো চাষ হবে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, শুনলাম একজন কৃষকের কথা। তিনি আসলে উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে তিনি কিন্তু বস্তায় আদা চাষ শুরু করেছেন, আর তিনি লাভবান হবেন এই প্রত্যাশাই করছেন। এবং আমরাও দেখলাম পুরো জায়গাটা ঘুরে যে এখানে তিনি 600 বস্তায় আদা চাষ শুরু করেছেন। আশা করি হয়তো বছর শেষে যখন এটার ফসল উত্তোলনের সময় হবে তখন তিনি ভালো একটি ফলন পাবেন।
দর্শক, আমরা এখন কথা বলবো এই বস্তায় আদা চাষ নিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা জিয়াউল হকের সাথে। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে এই যে বস্তায় আদা চাষ, এটার আসলে পরিকল্পনাটা আসলে কি? একটা কথাই, আমরা বিগত দিনে মাঠে আবাদ করে যে ফলনটা পেতাম আর কি আদার, তার থেকে অনেক বেশি ফলন আমরা পাচ্ছি বস্তায় আদা চাষ করে। আর সব থেকে বড় ঘটনা, আদা একটি বর্ষজীবী ফসল। এখন যদি আমি মাঠে আবাদ করি তাহলে পুরো একটা বছর মাঠে অন্য কোনো আবাদ হবে না, শুধু আদারই আবাদ হবে। অথচ আমি যদি বস্তায় আবাদ করি বা বস্তায় আদা চাষ করি, সেক্ষেত্রে বস্তায় আদা চাষের পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু কিছু সবজির চাষ শুরু করেছেন উনি। অর্থাৎ রিলে ফসল বা সাথী ফসল হিসেবে আমরা বস্তায় আদা চাষ করলে একটা বাড়তি সাথী ফসলও আমরা পেয়ে যাব। আচ্ছা, মানে জমির থেকে বস্তায় আদা চাষটা হচ্ছে আপনার লাভজনক মনে করেন? অবশ্যই, কোনো সন্দেহ নেই। আচ্ছা, এই যে পরিকল্পনাটা আপনারা নিয়েছেন, চাষিদেরকে উদ্বুদ্ধ করছেন, কেমন সাড়া পাচ্ছেন? অনেক বেশি সাড়া পাচ্ছি। আমার গোবিন্দগঞ্জ উপজেলায় এই প্রথমবারের মতো ৬,০০০ বস্তায়, আমাদের গোবিন্দগঞ্জ উপজেলায় একজন কৃষক ৬,০০০ বস্তায় ইতিমধ্যে আদার চাষ করে ফেলেছেন। আমরা প্রথমবার এই নাকাই ইউনিয়নে ট্রায়াল হিসাবে আমি নিজেও কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি। বিভিন্ন জায়গায় আমরা অলরেডি শুরু করেছি। এখানে আছে ৬০০ বস্তা, এরকম আরও কয়েকটা প্লট আছে আমাদের। আচ্ছা, তো আমরা তো একটা প্রদর্শনীতে আসছি, আমরা দেখলাম এখানে বস্তায় আদা চাষ হচ্ছে। তো আমরা একটু যদি জানতে চাই যে এটা আসলে শুরুটা কিভাবে হয় আর কি। আচ্ছা, বস্তায় আদা চাষ মূলত 15ই মার্চ থেকে 30 এপ্রিল এই সময়টার মধ্যেই বস্তায় আদা চাষ করা হয়। এটাই হচ্ছে উপযুক্ত সময়। এখন এই বস্তায় আদা চাষ করতে গিয়ে আমাদের বস্তা প্রতি আমি একটা হিসাব দেওয়ার করাচ্ছি। এক বস্তায় আমাদের সাধারণত 12 থেকে 15 কেজি মাটি লাগবে। সাধারণত বেলে দোআঁশ বা পলি দোআঁশ মাটি আদা চাষের জন্য উপযুক্ত। এই জায়গায় আমি একটা বস্তার হিসাব দিতে গেলে যদি 12 থেকে 15 কেজি আমি মাটি ব্যবহার করি, তাতে 5 কেজি আমি জৈব সার ব্যবহার করব, 1 কেজি ছাই ব্যবহার করব, 20 থেকে 25 গ্রাম টিএসপি অথবা ডিএপি সার ব্যবহার করব, পটাশ আমি 10 গ্রাম ব্যবহার করব, তারপর জিপসাম আমি ব্যবহার করব 5 গ্রাম, তারপর দস্তা ব্যবহার করব 5 গ্রাম, জিঙ্ক ব্যবহার করব 5 গ্রাম, বোরন ব্যবহার করব 5 গ্রাম। আর মাটি শোধনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ট্রাইকোডার্মা। ট্রাইকোডার্মাটা হবে কি, এটা মাটিকে শোধন করবে। এই ট্রাইকোডার্মা দ্বারা আমরা মাটিকে শোধন করে নেব। পাশাপাশি আর একটা জিনিস বলি, এইটাতে টোটাল খরচ আসবে 40 থেকে 45 টাকা একটা বস্তায়। আর আদা যে বীজ আমরা দেই বস্তায়, সেখানে 40 থেকে 50 গ্রাম বীজ আমরা আদা বীজ দেব একটা বস্তায়। অথচ 1 বছর পরে গিয়ে এই বস্তার আদাটা 2 কেজি হয়ে যাবে ইনশাল্লাহ। মানে 45 টাকা খরচ করে একটা বস্তায় চাষ শুরু হলেও, মানে এটা যখন ফলন যখন আসবে তখন কৃষক আসলে এর থেকে দ্বিগুণ লাভবান হয়ে যাচ্ছেন বা 3 গুণ লাভবান হয়ে যাচ্ছেন, যেহেতু 2 কেজির কথা বলছেন আপনি একটা বস্তায়। আচ্ছা, আমরা এখন একটু জানতে চাই যে এই যে প্রক্রিয়াটা, এটা আসলে আপনি সময়টাও বললেন যে এই সময়ের মধ্যে থেকে এই সময়, মানে কতবার এরকম ফলন নেওয়া যায়, মানে একবার যদি চাষ শুরু করেন? বছরে একবারই ফলন নিতে হবে, বর্ষজীবী ফসল এটা। আর আদার আর একটা ধর্ম হচ্ছে, আদা ছায়া শীতল জায়গার জন্য প্রযোজ্য। ছায়াযুক্ত জায়গা, অর্থাৎ বাড়িতে যে সমস্ত পতির জায়গা আছে, পুকুর পাড় হইতে পারে অথবা কোনো ফলের বাগান হইতে পারে, যে সমস্ত জায়গায় সাধারণত অন্য কোনো আবাদ করা যায় না, সেই সমস্ত জায়গাতেই আমরা বস্তায় আদা চাষটা করতে পারি। তাহলে এখানে তো কৃষক মানে চাইলে কিন্তু তার যদি আমরা আম বাগানও যদি কারো থাকে, সে মাঝে সে চাষটা করতে পারছে। তো এটা একবারই, মানে বছরে একবারই এটার ফলন পাওয়া যায় এবং একবারই তারা লাভবান হচ্ছে। তো যখন আমি ফলনটা তুলবো তখন কোনো প্রক্রিয়া আছে? তখন প্রক্রিয়া বলতে যে আমি মানে আমার ফলটা যখন ওই যে বস্তায় আদা চাষ হচ্ছে, বা এটা তোলার কোনো নিয়ম কানুন আছে কিনা, বা এভাবে তুলতে বা আদাটা ক্ষতিগ্রস্ত হবে ফল বা এরকম? ঠিক আছে, আদা যখন আমরা তুলবো, আদার বয়স যখন 11 মাস বয়স হয়ে যাবে, আলটিমেটলি আদার গাছ কিন্তু শুকায় যাবে। ঠিক আছে, তারপর এখন এই যে বস্তাগুলো ব্যবহৃত হচ্ছে, এগুলো কিন্তু ওয়ান টাইম ব্যবস্থা, এগুলো 1 বছরেই শেষ। তবে তার মাটিটা কিন্তু থেকে যাচ্ছে। পরবর্তীতে এই মাটিটাই সে আবার প্রসেস করে, আবার প্রক্রিয়া করে এই মাটিটাই আবার সে ব্যবহার করতে পারবে। আচ্ছা, আমরা দেখছিলাম যে কৃষক তার এই যে প্রতি বস্তায় মানে
নিচে ফুটো করে দিচ্ছে, আসলে এটার কারণ কি? বৃষ্টিতে সাধারণত পানি যাতে জমতে না পারে, পানি জমে গেলে আদার বীজটা পচে যাবে। ওই লিকটা অর্থাৎ ফুটো করে দেওয়া হচ্ছে এই কারণে ওই দিক থেকে যাতে পানি বের হয়ে যায়, এটাই হচ্ছে মূল কারণ। বস্তা একটা করে বস্তায় যদি 4 দিক থেকে 4টা ফুটো করে দেওয়া যায় নিচের দিক থেকে, তখন আলটিমেটলি পানি চুয়ে চুয়ে নেমে যাবে, তাহলে আর আদার বীজটা নষ্ট হবে না। আচ্ছা, মানে আদার বীজ যাতে স্বাভাবিক থাকে এই জন্য আর কি এই প্রক্রিয়াটা, যাতে বৃষ্টির পানি জমে না যায়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। বন্ধুরা, দেখতে দেখতে ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে যাবার আগে একটি কথা বলে যাই, যদি আপনি পরিশ্রম করেন, একটু পরিশ্রম করেন, তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন। কৃষি খাতটি আসলে আমাদের সম্ভাবনাময় একটি খাত। এখানে এই খাতে অনেক কৃষক কিন্তু লাভবান হয়ে কিন্তু জীবনের পরিবর্তন ঘটিয়েছেন। তাই আপনিও চাইলে কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারেন। চাইলে এই বস্তায় আদা চাষ করে কিন্তু আপনিও লাভবান হতে পারেন। এটি শুধুমাত্র যে আপনাকে জমিতেই করতে হবে কিংবা আপনার বিশাল একটা জায়গা লাগবে তাও না, আপনি উঠানের ফাঁকা জায়গাতেও কিন্তু এটি চাষ করতে পারেন। যেহেতু বস্তায় এটি করা হচ্ছে সেহেতু আপনি বাড়ির ছাদেও করতে পারেন বা আশেপাশেও করতে পারেন, কিংবা আপনার যদি কোনো বাগান থাকে সে বাগানের ভিতরেও কিন্তু এটি করতে পারেন। আর যে বিষয়টি আমরা দেখলাম সেটি হচ্ছে যে এই বস্তায় আদা চাষের মাঝখানে আপনি কিন্তু সাথী ফসল হিসেবে অন্যান্য শাকসবজিরও চাষাবাদ করতে পারছেন। তার মানে একটি সাথে আপনি কিন্তু 2-3টা ফসল উৎপাদন করতে পারছেন। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পুরো আয়োজন নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি আবু সাইদ। 98.8 FM এর সাথেই থাকুন। শুভ বিদায়।